বন্ধুরা নমস্কার, যতনারায়ণ খুলুম খাঁ। রাজ্যে আবার উপনির্বাচন। এবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আগামী 6 মাসের মধ্যে ধর্মনগরে আরেকটি নির্বাচন হবে। কারণ হলো রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত হওয়ার কারণে তার আসনটা শূন্য হয়েছে। একদিকে যেমন বিধানসভাতে নতুন স্পিকার নির্বাচন করতে হবে, ঠিক তেমনি ধর্মনগরেও নতুন বিধায়কের নির্বাচন করতে হবে। এখন আপনার প্রথম কাজটি রাজ্য বিধানসভার, কিন্তু দ্বিতীয় কাজটি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এখন আগামী 6 মাসের মধ্যে আপনার এই কাজটি করতে হবে। তার কারণে ধর্মনগরে নতুন করে আপনার মানুষকে ভোট দিতে হবে। ধর্মনগরে আপনার গত বিধানসভা নির্বাচনে, তারপর 2018-তে 2008-এ এই বিশ্ববন্ধু সেন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে বিজেপির কাছে থাকা এই আসনটিতে আপনার এক সময়ে সিপিএম রাজত্ব করত। সিপিএম এর অমিতাভ দত্ত সেখানে আপনার বিধায়ক ছিলেন, কিন্তু তাকে হারিয়ে বিশ্ববন্ধু সেন আপনার ধর্মনগরের বিধানসভার দখল নেন। এবার কথা হলো যে রাজ্য বিধানসভাতে বিজেপির আসন সংখ্যা এখন কমে কততে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে বিশ্ববন্ধু সেনের ধর্মনগরের বিধায়কের মৃত্যুর কারণে আপনার বিধানসভাতে হিসেবটা বর্তমানে এইরকম: বিজেপির কাছে 32টি আসন, মানে 32 জন এমএলএ, টিপরামথার কাছে 13 জন এমএলএ, আর আইপিএফটির কাছে আপনার 1 জন এমএলএ। সব মিলিয়ে এখন এনডিএ কাছে আপনার 46 জন এমএলএ রয়েছে। আগে 47 ছিল, এখন 46। আর উল্টো দিকে আপনার সিপিএম এর কাছে 10 জন এমএলএ, কংগ্রেসের কাছে 3 জন এমএলএ। সব মিলিয়ে বিরোধী শিবিরে এখন 13 জন এমএলএ আছে, আর শাসক জোটে আছে 46। আর একটা আসন শূন্য হয়েছে। সেই শূন্য আসনে সম্ভবত পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম এই 3টি রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়ই ত্রিপুরাতে আপনার এই উপনির্বাচন হবে। কেননা জুন মাসের শেষ নাগাদ এই 6 মাস পূর্ণ হবে। তো সাধারণত কি করে নির্বাচন কমিশন, যখন কোথাও সাধারণ নির্বাচন হয়, সেই সাধারণ নির্বাচনের সময়ে আপনার যেখানে যেখানে উপনির্বাচন করার সেখানে সেখানে উপনির্বাচন করিয়ে নেয়। তো সেই অনুযায়ী মোটামুটি একটা অনুমান করা যায় যে পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালার সঙ্গে আপনার ত্রিপুরাতে উপনির্বাচন করিয়ে নেওয়া হবে। তো তার কারণে আপনার সবগুলি রাজনৈতিক দলকে, বিশেষ করে যারা লড়াই করবে, কারণ ধর্মনগরে হয়তো তীব্রামথা লড়াই করবে না, আইপিএফটি লড়াই করবে না, হয়তো কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে হয়তো বা একটি দল লড়াই করতে পারে, আবার এমনও হতে পারে যে তারা আলাদা আলাদা করে লড়াই করতে পারে। যাই হোক না কেন, সব দল সেখানে লড়াই করার কথা না। বিজেপি তো অবশ্যই ক্যান্ডিডেট দেবে। আর বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ, যদি উপনির্বাচনে আমাদের রাজ্যে সাধারণত উপনির্বাচনে আপনার বিরোধীদের জয়ের তেমন কোনো উদাহরণ দেখা যায় না, খুব কম উদাহরণ আছে। কল্যাণপুরে আছে, তারপর আগরতলা কেন্দ্রে আছে, এরকম কয়েকটি কেন্দ্রে কখনো কখনো ঘটেছিল এরকম। কিন্তু উপনির্বাচনে সাধারণত শাসক দলের ক্যান্ডিডেটই বিজয়ী হয়। মানুষও অত বেশি আপনার বিকল্প চিন্তা করে না, আর রাজনৈতিক দলগুলিও ততটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে না যতটা বিধানসভার সাধারণ নির্বাচনে আপনার তারা শক্তি ক্ষয় করে। তো কিন্তু বিজেপির জন্য এই উপনির্বাচনে একটা চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো 2018-র তুলনায় আপনার 2023-এ বিজেপির কিন্তু 7.86% ভোট কমে গেছিল, মানে প্রায় 8% ভোট বিজেপির কমে গেছিল ধর্মনগরে। এটা ধর্মনগরে বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর সেখানে কংগ্রেসের ভোট বেড়ে গেছিল প্রায় 45%। একটা নির্বাচনে মাত্র 5 বছরের ব্যবধানে একটা দলের ভোট পার্সেন্ট আপনার 75% বেড়ে যাওয়া, 45% বেড়ে যাওয়া এ কোনো সাধারণ বিষয় না। ফলে আপনার যদি দেখেন, আপনারা 23-এ বিজেপি ভোট কত পেয়েছিল? বিজেপি পেয়েছিল 18,684টি ভোট, 49.35%
ভোট পেয়েছিল একা বিজেপি, কংগ্রেস পেয়েছিল 17,546টি ভোট, 46.45% ভোট পেয়েছিল কংগ্রেস। এটা কংগ্রেসের জন্য বিরাট আপনার জাম্প হয়েছিল উপরের দিকে। যদিও কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে লড়াই করার কারণে সিপিএম এর ভোটাররাও কংগ্রেসকে ভোট দিয়েছিল, কিন্তু বিরোধী ক্যান্ডিডেট তো আপনার ভোটটা পেয়েছিল। আর 2018-তে এই কেন্দ্রেই বিজেপি পেয়েছিল 21,357টি ভোট, তা ছিল 57.21%। ভাবতে পারেন 57% একা বিজেপি পেয়েছিল, কারণ 2018-তে বিজেপির পক্ষে জনজোয়ার তৈরি হয়েছিল। সেই জনজোয়ারে ভেসে বিজেপি আপনার 57% ভোট পেয়েছিল। তখন বিজেপির ভোট আপ হয়েছিল 55.25%, মানে তখন বিজেপির ভোট বেড়েছিল এর আগের বিধানসভা নির্বাচনের তুলনায় 55%-এর বেশি। এটা কল্পনাতীত একটি নির্বাচনে একটি রাজনৈতিক দলের এত বিশাল সংখ্যক ভোট বেড়ে যাওয়া একটা রেকর্ডের মতন। আর সিপিএম এর ভোট আপনার 8.08% ডাউন হয়েছিল, কমে গেছিল। সিপিএম ক্যান্ডিডেট 2018-তে পেয়েছিল 14,070টি ভোট, সেইখানে বিজেপি আর কংগ্রেসের ভোট আরো অনেক কম ছিল। এখন দেখা গেছে 23 আস্তে আস্তে 18-র পরে উল্টো দিকে আপনার স্রোত বইতে শুরু করে। আপনার বিরোধী ক্যান্ডিডেট হিউজ ভোট পায়, বিজেপি ক্যান্ডিডেট বিজয়ী হয়, কিন্তু বিশাল ভোট তার কমে যায়। এই রকম একটা ইতিহাস কিন্তু 2023-এ কিন্তু তৈরি হয়েছে, যার ফলে উপনির্বাচনে হতে পারে যে বিরোধীরা ততটা মজবুত ভাবে লড়াই করবে না, কারণ এখন যা দেখা যাচ্ছে বিরোধীদের শক্তি যা আছে তারা সবটা শক্তি খরচ করতে রাজি না। তারা অনেকটা নিজেদের শক্তিকে সংহত করে লুকিয়ে রেখেছে বিজেপিকে 2018-তে ধোঁকা দেওয়ার জন্য। এটা একেবারে পরিষ্কার তথ্য, এটা পরিষ্কার পাক্কা তথ্য। তার কারণেই দেখবেন বিভিন্ন জায়গাতে যখন প্রতিরোধের সম্মুখীন হয় বিজেপির তরফ থেকে, তখন সেখানে কিন্তু বিরোধীরা কিন্তু খুব বেশি আপনার তাদের সঙ্গে মোকাবেলা করে না। এটা এই কারণে, এটা তাদের স্ট্র্যাটেজি। আমি যতটুকু জানি তাদের স্ট্র্যাটেজিটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যে তারা এটা 2023-এর পরে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই 5 বছরের প্রথম 4 বছর তারা তত বেশি করে লড়াই টড়াইয়ে যাবে না। তারা মোটামুটি তাদের সমর্থক, তাদের ভোটার, তাদের সংগঠন এগুলিকে ধরে রাখার চেষ্টা করবে, যাতে বিজেপি মনে করে যে সব কিছু তার নিয়ন্ত্রণে আছে এবং তার প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে এবং সব লোক তাদের ভেতরে চলে এসেছে। এরকম ভাবে পরিকল্পিতভাবে প্রচুর লোককে সিপিএম এবং কংগ্রেস থেকে বিভিন্ন সময়ে, যদিও কংগ্রেস থেকে কম গেছে, সিপিএম থেকে বেশি গেছে, তাদেরকে বিজেপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। এই কথাটা আবারও বলছি আমি আপনাদেরকে। তো এইগুলি তারা করেছে যাতে বিজেপির ভেতরে একটা মানে আত্মসন্তুষ্টির ভাব যাতে আসে, তারা যাতে মনে করে যে বিরোধীদের দলগুলি তারা ভাঙিয়ে তাদের দলকে তারা বাড়িয়ে নিতে পারছে। কিন্তু 2018-র পরে এরকম বিশাল সংখ্যক মানুষ সিপিএম, কংগ্রেস, অন্যান্য দল ত্যাগ করে বিজেপিতে এসেছিল, কিন্তু লাভ হয়েছিল কি? 2023-এর বিধানসভা নির্বাচনে দেখা গেছে বিশাল সংখ্যক ভোট বিজেপির কমে গেছে। তখন গিয়ে তাদের মধ্যে কারুর টনক নড়ে। কেউ বুঝতে পারেন, সবাই বুঝতে পারেন না, সবার সেই বোঝার মতন শক্তিও নাই, ক্ষমতাও নাই, কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা দেখেছেন যে এই এত সংখ্যক মানুষ বিরোধী দলগুলো থেকে আসার পরেও ভোট যখন বাড়ার কথা, তখন ভোট বাড়লো না কেন? ভোট উল্টো কমে গেল কেন? এই এত 12%-এর মতন ভোট কমে যাওয়া একটা রাজনৈতিক দলের জন্য একটা 5 বছরের ব্যবধানে, এটা কোনো চারটিখানি বিষয় না, এটা একটা বিরাট দুশ্চিন্তার বিষয়। তো তখন গিয়ে তাদের মধ্যে একটা টেনশন তৈরি হয়। এখন 2028 আস্তে আস্তে এরকম আরো অনেক লোককে বিরোধীরা আপনার শাসক দলে পাঠিয়ে দিয়েছে। তো ফলে শাসক দলের নেতাকর্মীরা অনেকেই আহ্লাদে আটখানা হয়ে আছেন। তারা মনে করছেন যে নতুন ভোটার যেহেতু আসছে, ভোটও বাড়ছে, সুবিধাও বাড়ছে। এখন যখন উপনির্বাচন যখন হবে ধর্মনগরে, হতে পারে যে
যে গ্যাপটা 2023-এর বিধানসভা নির্বাচনে তৈরি হয়েছিল, উপনির্বাচনে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে। কারণ উপনির্বাচনে হয়তো দেখা যাবে বিজেপি আগের তুলনায় অনেক বেশি ভোট পেয়ে হতে পারে যে 18 রেকর্ড কেউ ভেঙে দিতে পারে। কিন্তু উপনির্বাচনের রেজাল্ট আমাদের রাজ্যে সাধারণত আপনার আসলে রেজাল্ট হয় না। উপনির্বাচনগুলোতে, লোকসভা নির্বাচনগুলোতে আমাদের রাজ্যে শাসক দল হিউজ পরিমাণ ভোট পায়। কিভাবে ভোট পায় সেটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে। ফলে লোকসভাতে কেউ জিতে গেলে, শাসক দলের থেকেই তো কেউ জেতে, বিরোধী দলের কেউ জিততে পারে না আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনে। এটা 78-এর আগে হতো, 78 পরবর্তী সময় এটা হয়নি। তো শাসক দলের লোক যেতে, কিভাবে যেতে, এটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে, হিসেব একেবারে পরিষ্কার আছে। তো তার কারণে আপনার এই আগামী 6 মাসের মধ্যে যে উপনির্বাচন হবে, উপনির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি জিতবে বলে দেওয়া যায়, মানে অনুমান করে বলে দেওয়া যায়। কিন্তু এই রেজাল্টটা 2028-এর আগে বিজেপিকে কিন্তু সন্তুষ্ট করতে পারবে না। তার কারণেই এবার ধর্মনগরের উপনির্বাচনের দিকে সাধারণ মানুষের আগ্রহ থাকবে, রাজ্যবাসীর আগ্রহ তো থাকতেই হবে। কারণ রাজ্যে যখনই নির্বাচন হয়, বিধানসভারই হোক, লোকসভারই হোক, অথবা রাজ্যসভারই হোক, যে কোনো নির্বাচনই হোক না কেন, প্রত্যেকটার একটা গুরুত্ব রয়েছে। তার কারণে রাজ্যের মানুষ, আর যেহেতু নির্বাচন কেন্দ্রিক মানসিকতা রয়েছে, রাজ্যের রাজনৈতিক সচেতনতা রয়েছে, সেহেতু রাজনৈতিক ব্যাপারে মানুষের খোঁজ খবর নেওয়ার ব্যাপার মানে আগ্রহ ডেফিনেটলি রয়েছে। এই আগ্রহের মাঝেই একটা বড় প্রশ্ন, শাসক দলের মধ্যে সবকিছু কি ঠিকঠাক আছে? বাইরে থেকে যা দেখা যায়, বাস্তবের মাটিতে বাস্তব সত্যটা কি ঠিক সেই রকম? যারা বোঝেন, যারা রাজনীতির খবরাখবর রাখেন, তারা জানাবেন তাদের ধারণা। ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।